আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। সবার পরীক্ষা কেমন হয়েছে? আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো তোমরা যেমনই পরীক্ষা দাও, চলো মিলিয়ে নেই তোমাদের কয়টা প্রশ্ন সঠিক হয়েছে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হয় কতজন সদস্য দ্বারা? তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 থেকে 50 জন সদস্য বিদ্যমান থাকে, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে অন্তত পক্ষে 7 জন লাগে, 7 জন থেকে অসংখ্য। তারপর যদি আমরা এই একটা চিত্র দেখি, এটা হচ্ছে একচেটিয়া একচেটিয়া বাজারের একটি চিত্র। উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি? আমরা জানি কি ভারসাম্য শর্ত কি, যেখানে এমসি এবং এমআর কি হয়, সমান হয়, সেখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। তাহলে এখানে এমসি রেখা কই, যে এস এমসি যেটা, এটা হচ্ছে এমসি মানে শর্ট রান মার্জিনাল কস্ট, আর এমআর রেখা হচ্ছে এই যে। তাহলে এইটা আর এইটা ইন্টারসেক্ট করছে এখানে, তাহলে এটা কি জে বিন্দু। তাহলে আনসার হচ্ছে জে। তারপরে যদি আমরা পরের প্রশ্নে যাই, উদ্দীপকে এ আর ও এম আর রেখা নিম্নগামী। হ্যাঁ, এ আর এম আর দুইটাই তো নিচে নামতেছে না, নিচে নামতেছে, নিম্নগামী। এ আর বড়, এ আর উপরে না, এ আর এম আর এর উপরে, এটা ঠিক আছে। ফার্মটি দাম গ্রহীতা না, এটা একচেটিয়া বাজার, এখানে ফার্ম দাম নির্ধারণ করে। ফার্ম একচেটিয়া বাজারে কি করে, ফার্ম দাম নির্ধারণ করতে পারে, দাম গ্রহীতা না। প্রাইস মেকার নট প্রাইস টেকার। তো এটা হচ্ছে এক ও দুই, 3 নম্বরটা হবে না। স্বল্পকালে কোন খাজনার উদ্ভব হয়? স্বল্পকালে নিম খাজনার উদ্ভব হয়। কি খাজনা? নিম খাজনা। নিম খাজনা কি? নিম খাজনা হচ্ছে সাধারণত খাজনা ভূমির হয়, তবে স্বল্পকালে অন্যান্য মূল উপকরণেরও কি হইতে পারে, যোগান অস্থিতিস্থাপক হইতে পারে। তাহলে অস্থিতিস্থাপক যোগানের কারণে ভূমি ছাড়াও অন্যান্য উপকরণের জন্য যে খাজনার সৃষ্টি হয়, সেটাকে আমরা নিম খাজনা বলি। 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে বিবেচনা করা হয়। 3 খাত বিশিষ্ট অর্থনীতি কোনটা? ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। তাহলে সি হচ্ছে ভোগ ব্যয়, আমদানি ব্যয় এক্স। এম কি এখানে আছে না, আমদানি ব্যয় নাই, এটা উন্মুক্ত অর্থনীতিতে বিবেচনা করে। সরকারি ব্যয়, সরকারি ব্যয় এই যে জি, সরকারি ব্যয় আছে। তাহলে এক ও তিন। এক্স দেশের জাতীয় আয় মডেল ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, সি সমান 100 প্লাস 0.8 ওয়াই, আই সমান 100, জি সমান 200। ভারসাম্য জাতীয় আয় কত? তা ভারসাম্য জাতীয় আয়ের সহজ নিয়ম হচ্ছে, এই সংখ্যাগুলো যোগ দিব আমরা, 100 100 200 200 200 400 কে ভাগ দিব আমরা 1/1 মাইনাস এমপিসি দ্বারা। 1 মাইনাস এমপিসি কত? এমপিসি হচ্ছে 0.8। তাহলে 1 মাইনাস 0.8 কত? 0.2। 400 ভাগ 0.2। তাহলে 400 কে 0.2 দ্বারা ভাগ করলে 2000 হয়। কত হয়? 2000। উদ্দীপক অনুযায়ী এক্স দেশে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের 3 পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা যায়: আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে আমরা এইভাবে নির্ণয় করি। আয় পদ্ধতিতে হচ্ছে ওয়াই সমান সামেশন আর সামেশন ডাব্লিউ সামেশন আই প্লাস সামেশন পাই। আর উৎপাদন পদ্ধতি হচ্ছে সামেশন পিআই কিউআই। এই ওই সূত্রগুলো আমরা ওই ক্ষেত্রে ইউজ করি, এই সূত্র ব্যয় পদ্ধতিতে আমরা ব্যবহার করি। তাহলে এটা ঠিক আছে। আবদ্ধ অর্থনীতি বিদ্যমান, হ্যাঁ, এক্স আর এম নাই, আমদানি রপ্তানি নাই, এটা আমদানি। আহ, আর হচ্ছে ভুগবে 1800, এটা আমরা দেখি ভুগবে 1800 কিনা। আমরা দেখছি জাতীয় আয় কত? 2000। তাহলে ওয়াই এর মান 2000 বসাই দেখি। তো ওয়াই যদি 2000 হয়, তাহলে 2000 ইন্টু 0.8 কত? 1600। 1600 যোগ 100 কত? 1700 হয়। তাহলে ভুগবে হয় কত? 1700, 1800 না। তাহলে এটা ভুল। তাহলে আনসার হচ্ছে আমাদের এক ও দুই। একটি দেশের এনএনপি 220, সিসিএ 180 হলে দেশটির জিএনপি কত? আমরা জানি কি জিএনপি সমান এনএনপি প্লাস সিসিএ। কেন? কারণ হচ্ছে আমরা জানি এনএনপি, এনএনপি সমান জিএনপি মাইনাস সিসিএ। তাহলে জিএনপি সমান কি হবে? এনএনপি প্লাস সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তাহলে 220 আর 180 যোগ দিলে কত হবে? 400। আনসার হচ্ছে 400। তারপরের প্রশ্ন যদি আমরা যাই,
অর্থের মূল্যের সূত্র কোনটি? অর্থের মূল্য হচ্ছে ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানির সূত্র হচ্ছে 1/p, মানে প্রাইসের সাথে ইনভার্স রিলেশন। প্রাইস যদি বাড়ে ভ্যালু অফ মানি কি হবে? কমবে। তাহলে এটা খ আনসার। হচ্ছে খ। মিস্টার এম একটি ব্যাংকের ব্যবস্থাপক। তার ব্যাংকে চলতি সঞ্চয়ী মেয়াদী আমানত হিসেবে পরিচালিত হয়। এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে এ ব্যাংকটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কোন ধরনের? এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই কি করে না, এই জনগণের সঞ্চয়ী চলতি আমানত হিসাব কি করে না, মেনটেন করে না। এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। উক্ত ব্যাংকের কাজ হলো ঋণ দান করা। হ্যাঁ, ঋণ দান করে। মূলধন গঠন করা। হ্যাঁ। ঋণ নিয়ন্ত্রণ না, ঋণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক করে। এরা কোনো পলিসি নিতে পারে না, এরা মুনাফার উদ্দেশ্যে কি করে? কাজ করে। তাহলে এক ও তিন। এক ও তিন। নিচের কোনটি অসীম বিহিত মুদ্রা? বিহিত মুদ্রা দুই প্রকার, সসীম এবং অসীম। সসীম বিহিত মুদ্রা সাধারণত সরকারি নোটগুলা 1, 2, 5 টাকা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। আর অসীম বিহিত মুদ্রা হচ্ছে 5 টাকা থেকে উপরের যত নোট আছে। তাহলে 1,000 টাকার নোট হচ্ছে আমাদের অসীম বিহিত মুদ্রা। এর মধ্যে তাহলে 1,000 টাকা তো আরো আছে, কিন্তু এগুলা নোট না, এগুলা বিহিত মুদ্রা না। 1,000 টাকার ব্যাংক ড্রাফট, এটা মুদ্রা ঠিক আছে, কিন্তু বিহিত মুদ্রা না, ঐচ্ছিক মুদ্রা। কেউ চাইলে এটা দ্বারা লেনদেন করতেও পারে, কেউ যদি রাজি না হয় আমরা জোর করতে পারবো না। 1,000 টাকার প্রাইস বন্ড এটাও সেম। আর 202 টাকার নোট বিহিত মুদ্রা, কিন্তু এটা সসীম বিহিত মুদ্রা। শ্রমের পারিশ্রমিককে মজুরি বলা হয়, এটা আমরা জানি। মূলধন হলো উৎপাদনশীল, হ্যাঁ, উৎপাদন করে। অতীত শ্রমের ফসল, এটাও ঠিক আছে। সঞ্চয়ের ফল, হ্যাঁ, আগে ভোগ না করে আমরা সঞ্চয় করছি, যার কারণে এটা আমরা মূলধন হিসেবে ব্যবহার করতে পারতেছি। তাহলে 1, 2, 3। অংশীদারি কারবারের সর্বনিম্ন সংখ্যা 2 জন থাকে। 2 জনের কম হলে তো আর অংশীদার হবে না। আর 2 জন হলে অংশীদারি কারবার করা যায়। আমরা দুই বন্ধু মিলে যদি আমরা ব্যবসা করি, এটাকে আমরা অংশীদারি কারবার বলতে পারি। মুতালেব সাহেব জমির খাজনা 400, মজুরি 50, সুদ 50 টাকা হলে নিট খাজনা কত? আমরা জানি মোট খাজনা সমান হচ্ছে নিট খাজনা প্লাস অন্যান্য খরচ। আর নিট খাজনা সমান হচ্ছে মোট খাজনা মাইনাস অন্যান্য খরচ। তাহলে মোট খাজনা 400, অন্যান্য খরচ কত? 50 আর 50 100, তো 400 থেকে 100 চলে গেলে 300। অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, এটা অ্যাডাম স্মিথের বক্তব্য। কারণ অ্যাডাম স্মিথ, এটা মনে রাখবেন কেমনে, অ্যাডাম স্মিথের যে বই, এটার নামই ওয়েলথ অফ নেশন। ওয়েলথ মানে কি? সম্পদ। তাহলে নেশনের মানে জাতির সম্পদ নিয়ে ওনার মেইন আলোচনা। প্রান্তিক উপযোগ সূত্র কোনটা? ডেল ইউ বাই ডেল কিউ, দুইটা হচ্ছে চেঞ্জ। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি। অর্থাৎ কি, দাম যে হারে চেঞ্জ হয়, আমরা চাহিদা তার চেয়ে বেশি হারে চেঞ্জ করা সম্ভব হয়, এই জন্য এটা একের চেয়ে বেশি। এখানে চাহিদা স্থিতিস্থাপকতা কত? যেহেতু চাহিদার পরিমাণ চেঞ্জ হয় নাই, তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা শূন্য। যেমন লবণের দাম চেঞ্জ হলেও চাহিদার কোনো চেঞ্জ হবে না, এই জন্য স্থিতিস্থাপকতা হয় শূন্য। উদ্দীপকের চাহিদা সূচি কোন ধরনের দ্রব্যের সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ? নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন লবণ। না, যেসব দ্রব্য অবশ্যই প্রয়োজন, আমরা দাম বাড়লে কমলেও আমাদের ক্রয়ের পরিমাণ কমাইতে বা বাড়াইতে পারি না। চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে কখন? ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তনের ফলে, হ্যাঁ। ভোক্তার আয় পরিবর্তনের ফলে, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তনের, হ্যাঁ, সবগুলোর জন্যই চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হতে পারে। কখন কোন আনসারটা হইতো না যদি এখানে বলতো দাম কমলে? দাম কমলে চাহিদা প্রসারিত হয়। একই চাহিদা রেখা থাকে, চাহিদা রেখা স্থানান্তরিত হয় না। দাম ছাড়া অন্য যে কোনো কারণে কি হবে? চাহিদা রেখা স্থানান্তরিত হবে। দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রয় করে বিক্রেতা যে অতিরিক্ত আয় পায় তাকে প্রান্তিক আয় বলে। শেষের আয়টাই হচ্ছে কি? প্রান্তিক আয়। মোট উৎপাদন 10 একক, মোট স্থির ব্যয় 20 টাকা এবং মোট পরিবর্তনশীল 180 টাকা হলে গড় ব্যয় কত? তাহলে মোট ব্যয় কত? স্থির ব্যয় 20 আর পরিবর্তনশীল ব্যয় 180, তাহলে মোট ব্যয় হচ্ছে 180 যোগ 20 সমান 200। উৎপাদন কয়টা করতেছি? 10টা। তাহলে একটার পিছনে কত টাকা খরচ হইতেছে? 20 টাকা করে খরচ হইতেছে। এই সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে একত্রে শিল্প বলে। একচেটিয়া বাজারে এ আর এম আর রেখা বাম থেকে ডানে নিম্নগামী। এই যে একচেটিয়া বাজারে, এই যে বাম থেকে ডানে নিম্নগামী। ওই এ আর রেখা এম আর রেখার নিচে অবস্থান করে না, এটা ভুল। এ আর রেখা উপরে অবস্থান করে, এম আর রেখা নিচে অবস্থান করে। তাহলে আমাদের এই যে এটা ভুল। এয়ার রেখা ফার্মের চাহিদা নির্দেশ করে, হ্যাঁ। এয়ার রেখা বা দাম রেখা এক কথাই। তাহলে দাম এবং
পরিমাণ নির্দেশ করতেছে, এটা চাহিদা। 1 ও 3। শ্রমের মজুরি কি দ্বারা নির্ধারিত হয়? প্রান্তিক উৎপাদন দ্বারা। শ্রমের মজুরি হচ্ছে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন যত হয় সেই দ্রব্যের যে দাম আছে সেটা হবে মজুরি। দ্বিতীয় একক শ্রম নিয়োগে গড় উৎপাদন কত? দ্বিতীয় একক শ্রম নিয়োগে মোট উৎপাদন হচ্ছে 8। আর কয়জনে বানাইতেছে? 2 জনে 8টা বানাইতেছে, তাহলে একজনে কয়টা বানাইতেছে? 4টা। গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখার ক্ষেত্রে এপি ঊর্ধ্বগামী ও এমপি নিম্নগামী না। এখানে দেখি দুইটাই কিন্তু, আমরা যদি গড় আয় এবং গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন বার করতে চাই, এপি গড় উৎপাদন, এমপি প্রান্তিক উৎপাদন, সব কিন্তু 4 4 করে হইতেছে, 4 4 4 4। কারণ কি, 12-কে 3 দ্বারা ভাগ করলে 4, 16-কে 4 দ্বারা ভাগ করলে 4, আবার প্রান্তিক ব্যয় হচ্ছে প্রথমে 4, বাদে কত বাড়ছে? 4 বাড়ছে, তারপরে কত বাড়ছে? 4 বাড়ছে, তারপরে 4 বাড়ছে। তো সবকিছুই কিন্তু সমান। এপি ও এমপি ভূমি অক্ষের সমান্তরাল হবে, কারণ সব 4, সোজা হবে। এপি ও এমপি রেখার ঢাল শূন্য, হ্যাঁ ঢাল শূন্য। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি হয়? শূন্য হয়। এটা হবে না, ঊর্ধ্বগামী নিম্নগামী হবে না, তাহলে 2 ও 3। যে মূলধন একবার ব্যবহৃত হলে নিঃশেষ হয়ে যায় তাকে কি বলে? চলতি মূলধন বলে। এরা প্রতিনিয়ত আমাদের কি করতে হয়? মূলধন আহ, আহ, আমাদের প্রোভাইড করতে হয় উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য, চলতি মূলধন। স্থায়ী মূলধন হচ্ছে একবার করলেই হয়, যেমন বিল্ডিং একবার তৈরি করলেই হয়, বারবার বিল্ডিং বানাইতে হয় না। তারপর হচ্ছে নিমিজ্জমান মূলধন। নিমিজ্জমান মূলধন হচ্ছে যে মূলধনটা কি করা যায় না, শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু এই কাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহার করা যায় না। এগুলো হচ্ছে নিমিজ্জমান মূলধন। আর চলতি মূলধন হচ্ছে প্রতিনিয়ত দরকার হয়। তো যেমন হচ্ছে বিদ্যুৎ, কয়লা, আমি উৎপাদন চালিয়ে যেতে গেলে কয়লা আমার লাগবেই, মানে যদি আমি কয়লা দ্বারা পাওয়ার সাপ্লাই করি। তাহলে এই, এখন তোমরা বলো তোমাদের কয়টা হয়েছে?